আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটি মুভি নিয়ে যেখানে একজন পুলিশ অফিসার একটা কেস সলভ করতে গিয়ে নিজেও এই কেসের একটা ক্রাইমের মধ্যে ইনক্লুড হয়ে যায় এবং কিভাবে তা হয়েছিল, কিভাবে সেখান থেকে পুলিশ অফিসারটি বের হতে পেরেছে তা জানার জন্য অবশ্যই আপনাদের আজকের পুরো এক্সপ্লেনেশনটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভি শুরু হয় একটি কেস দিয়ে, যেখানে আমাদের দেখানো হয় যে একজন বয়স্ক মহিলা বলছে যে এই দুইজন মেয়ে আমার চেইন চুরি করে ফেলেছে। সেখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসার হরিশঙ্করকে। সে ওই মহিলাদের মধ্যে থেকে দুইজনের একজনকে জিজ্ঞেস করছে যে তুমি কি চেন চুরি করেছো, কিন্তু মহিলাটি স্বীকার করছে না। ওই মহিলাটি আসলে প্রেগনেন্ট ছিল। তখন ওই পুলিশ অফিসার তার পেটের মধ্যে পা দিয়ে আঘাত করে আর জিজ্ঞেস করে যে তুমি চেন চুরি করেছো, উত্তর দাও। কিন্তু মহিলাটি চেইন চুরি করেনি। পাশে থাকা যে মেয়েটি সে বলে যে চেইন আমি চুরি করেছি, আপনি তাকে আর আঘাত করবেন না। তারপরে দেখা যায় সেখানে এন্ট্রি হয় বাস কন্ডাক্টরের, যার নাম হচ্ছে চন্দ্রবাবু। চন্দ্রবাবু এসেছিল ফাইন্যান্স কোম্পানির একজন এমপ্লয়িকে সাথে করে নিয়ে, যেখানে চন্দ্রবাবু জানায় যে সে তার মেয়ের জন্মদিন উপলক্ষে একটা চেইন কিনেছিল অপ্সরা জুয়েলার্স থেকে এবং সেটা বন্ধক রেখেছে তার ওয়াইফের অপারেশনের জন্য এই ফাইন্যান্স কোম্পানির কাছে। কিন্তু তারা জানায় যে ওই চেইনটা আসলে নকল। তখন হরিশঙ্কর চিন্তা করে যে এখানে কোনো কিছু একটা গন্ডগোল রয়েছে, তাই সে তার মেয়ের সাথে অর্থাৎ চন্দ্রবাবুর মেয়ের সাথে দেখা করার জন্য হসপিটালে যায়, যেখানে তার ওয়াইফও অ্যাডমিট রয়েছে। সেখানে যাওয়ার পরে এই মেয়েকে সে জিজ্ঞেস করে ওই চেইনটা তো তোমার বাবা বন্ধক রেখেছিল, তাহলে কিভাবে ওইটা নকল হয়ে গেল? তুমি কি এই সম্পর্কে কিছু জানতে? তখন মেয়েটা বলে যে হ্যাঁ, আমি জানতাম যে এটা নকল, কিন্তু আমি বাবাকে সেটা কিছু বলতে চাইনি, কারণ আমি এই চেনটা হারিয়ে ফেলেছিলাম। তাই আমি আবার একটা নকল চেন বানিয়ে সে আসলটার জায়গায় রেখে দিয়েছিলাম। তখন পুলিশ অফিসার বলে যে তুমি জানতে যে এই চেনটা নকল, তারপরেও তুমি তোমার বাবাকে বন্ধক রাখার জন্য যেতে দিয়েছো, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তখন মেয়েটা ভয় স্বীকার করে ফেলে যে আমি একজনকে পছন্দ করতাম। এইটুকু বলার পরে সেখানে সিন কাট হয়ে যায় এবং আমরা হয়তো সামনে জানতে পারবো যে ওই মেয়েটা চেনটা কিভাবে হারিয়েছে। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় যে হরিশঙ্কর ওই চেনের দুইটা ছবি ক্লিক করে তার দুইজন অফিসার অ্যান্টনি আর প্রবীণ তাদেরকে পাঠিয়ে দেয় আর এটার ক্ষেত্রে ইনভেস্টিগেশন করার কাজ শুরু করতে বলে। তখন আমরা জানতে পারি অ্যান্টনি আর প্রবীণ কিছু ইনফরমেশন পেয়েছে দোকানদারের কাছ থেকে এবং সেই ইনফরমেশন সে হরিশঙ্করকে জানিয়ে দেয়। সে বলে যে একটি চেনের হুদিশ তারা পেয়েছে যেটা ইন্সপেক্টর জোসেফ ক্রয় করেছিল এবং সেটা ক্রয় করার কিছুদিন পরেই সে সুইসাইড করে নেয়। তারপরে দেখা যায় যে সেইটা মূলত বন্ধক রাখা ছিল মলেরই একটা ওয়ার্কারের কাছে এবং সেই মেয়েটা মূলত এখন গোয়াতে ভ্যাকেশনের জন্য গিয়েছে। তারপরে আমরা জানতে পারি যে হরিশঙ্করকে জোসেফের ওয়াইফ বলে যে এই চেনটা তো তার মেয়ের এবং এই চেনটা কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। তখন জোসেফের মেয়ে সেখানে আসার পরে তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে এই চেনটা দেখো তো, চিনতে পারছো কিনা? তখন সেই মেয়েটা বলে যে হ্যাঁ, এই চেনটা তো আমারই, এই চেনটা হারিয়ে গিয়েছিল। তখন হরিশঙ্কর জিজ্ঞেস করে কিভাবে হারিয়েছিল? মেয়েটা উত্তর দেয় যে আমি যখন স্কুলে যাচ্ছিলাম, রাস্তায় যাওয়ার পথে কিছু বাইকের লোক যাচ্ছিল, তারা আমার গলা থেকে এটা টেনে খুলে নিয়ে যায়। তারপরে আমি বাবার সাথে গিয়ে ওয়েস্টার থানাতে একটা রিপোর্টে লিখে এসেছিলাম। অন্যদিকে দেখা যায় অ্যান্টনি আর প্রবীণ তারা সেকেন্ড যে চেনটা আছে সেটা সম্পর্কে খবর পেয়ে যায়, কিন্তু তারা এটা হরিশঙ্করকে বলে না। তারা এই খবরটা দেয় সাহুলকে এবং সে বলে যে এটার খবর কোনো মতেই হরিশঙ্করকে দেয়া যাবে না। আসলে সাহুল ছিল একজন ইন্সপেক্টর এবং সে হরিশঙ্করের সাথে কাজ করত। তারপরে দেখা যায় যে হরিশঙ্কর চন্দ্রবাবুকে ডেকে বলছে যে তার মেয়ে অন্য একটা ছেলের সাথে প্রেম করত এবং সেই ছেলে তার মেয়ের সুযোগ নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছে, যেটা দিয়ে ওই ভিডিওর মাধ্যমে তার মেয়েকে সে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই তার মেয়ে সেই ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য সেই চেনটা ওই ছেলেকে দিয়ে দিয়েছে। চন্দ্রবাবু এটা বিশ্বাস করে না। সে বলে যে না, আমার মেয়ে এরকমটা করতেই পারে না, আমি আমার মেয়েকে সম্পূর্ণ বিশ্বাস করি। অন্যদিকে দেখা যায় যে সাহুল হরিশঙ্করকে ডেকে পাঠিয়েছে এবং সেখানে যাওয়ার পরে সাহুল হরিশঙ্করকে বলছে সে যেন এই কেস থেকে পিছিয়ে যায়। সাহুল ছিল হরিশঙ্করের সিনিয়র ইন্সপেক্টর। সে তাকে বলে যে তোমার এই কেসে আর ইনভলভমেন্ট রাখার কোনো প্রয়োজন নেই,
তুমি এখান থেকে হায়দ্রাবাদ চলে যাও আর সেখানে ট্রেনিং শেষ করে আবার ফিরে আসো। কিন্তু সেখানে দেখা যায় হরিশঙ্কর কোনো একটা কিছু আজ করতে পারছিল যে কোনো কিছু ঠিক নেই। সে বেরিয়ে আসার পরে বাইরে অ্যান্টনিকে দেখতে পায়। দেখার পরে তার মনে খটকা লাগে আর সে বুঝতে পারে যে কোনো একটা গন্ডগোল হচ্ছে। সে ভিতরে গিয়ে সাহুলকে হুমকি দেয় যে আমি এই কেসটা সলভ করেই ছাড়বো, তোমরা সবাই যত চেষ্টাই করো না কেন আমি এই কেসটা সলভই করবই। তারপরেই দেখা যায় হরিশঙ্কর বাসায় গিয়েছে আর তার ফোনে একটা কল আসে, যেখান থেকে সে জানতে পারে যে চন্দ্রবাবুর মেয়ে নাকি আত্মহত্যা করেছে। সেটা দেখার জন্য সে চন্দ্রবাবুর বাড়িতে যায় আর যাওয়ার পরে চন্দ্রবাবু তাকেই ব্লেম দিতে থাকে যে তার জন্যই আজকে তার মেয়ে এরকম আত্মহত্যা করেছে। তারপরে সেখান থেকে হরিশঙ্কর আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পরে সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে যে আমাদের বড় মেয়ে কোথায়। তার ওয়াইফ বলে যে আমাদের মেয়ে ঘুমাচ্ছে। যখন সে রুমে যায় তার মেয়েকে সে দেখতে পারে না এবং তার ওয়াইফকে আবারও জিজ্ঞেস করে যে আমাদের মেয়ে কোথায়। তখন তার ওয়াইফ বলতে থাকে যে আমাদের মেয়ে যে মারা গিয়েছে তার পেছনে তুমিই দায়ী। সেখান থেকে আমরা জানতে পারি যে হরিশঙ্করের বড় মেয়ে মারা গিয়েছে। তখন সিন পাস্টে শিফট হয় এবং আমাদের দেখানো হয় পুলিশ সায়েম নামক একটা ছেলেকে গ্রেফতার করেছে, যে আসলে অনেক মেয়েদের অশ্লীল রকমের ভিডিও বানাতো। আসলে এই ছেলেটার কাছে হরিশঙ্করের মেয়ে নীলার ভিডিও ছিল। একটা পর্যায়ে দেখা যায় যে হরিশঙ্কর ওই ছেলেকে তার মেয়ের অশ্লীল ভিডিও করার জন্য ক্ষোভে মারতে মারতে একদম মৃত্যুসজ্জায় পৌঁছে দেয় এবং সেই ছেলেটা ওইখানেই মারা যায়। তারপরে সে আবার বাড়িতে ফিরে যায়। বাড়িতে আমরা দেখতে পারি গীতা আর তার মেয়ে নীলাকে, যারা দুইজন কথা বলছে। সে তার মাকে বলে যে আমি এটা ইচ্ছা করে করিনি, ওই ছেলেটা আমাকে নেশাজাতীয় দ্রব্য দিয়েছিল, তাই আমার সাথে এমনটা হয়েছে আর আমি সেটা বলতেও পারবো না। তখন দেখা যায় যে হরিশঙ্কর বাসায় এসে দরজা ধাক্কাতে থাকে এবং দরজা ভেঙে ফেলবে এরকম একটা পর্যায়ে চলে যায়। তখন তারা দুইজনই একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে তাদের মেয়ে সুইসাইড করে নিয়েছে। আসলে এইটাই হয়েছিল। আর মাঝে আমরা আরেকটা দৃশ্য দেখতে পাই যেখানে সাহুল জানতে পেরে গিয়েছিল ওই সেকেন্ড চেইন যে খবরটা তারা পেয়েছিল, সেই সেকেন্ড চেইনটা আসলে নীলা অর্থাৎ হরিশঙ্করের মেয়ে বন্ধক রেখেছিল। তাই এই কথাটা তাকে জানাতে বারণ করেছিল অ্যান্টনি আর প্রবীণকে। তারপরে দেখা যায় সিন বর্তমানে ফিরে এসেছে আর চন্দ্রবাবু প্রেস আর মিডিয়া সবাইকে বলে বেড়াচ্ছে যে হরিশঙ্করের জন্য তার মেয়ে সুইসাইড করে নিয়েছে। অন্যদিকে দেখা যায় থমাস জেল থেকে বেরিয়ে এসেছে, যে আসলে হরিশঙ্করের মেয়ের জন্য যেই ছেলেটাকে সে মেরে ফেলেছিল তার মারার দায় নিজের মাথায় তুলে নিয়েছিল। তখন হরিশঙ্কর থমাসকে জিজ্ঞেস করে যে তুমি কেন নিজের মাথায় এই খুনের দায় নিতে গেলে। থমাস বলে যে আমার কাছে হারানোর কিছু ছিল না, তাই আমি নিজের মাথায় এই দোষটা নিয়েছি। তারপরে দেখা যায় যে থমাস বাড়িতে বসেছিল। রাতের বেলা কিছু ছেলেমেয়েরা অর্থাৎ যুবক যুবতীরা তার বাসায় আসে। সেখানে দেখা যায় তারা তাদেরকে তার মেয়ের ফ্রেন্ডের পরিচয় দিচ্ছিল, কিন্তু তার এই বিষয়টা খটকা লাগছিল এবং সে তাদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কোথায়। তখনই ওই ছেলেরা বলে যে আমি তোমার কোনো মেয়ের ফ্রেন্ড নই, আমরা হচ্ছে যাকে তুমি মেরে ফেলেছো তার বন্ধু এবং তোমাকে এখানে মারতে এসেছি। আসলে ওই ছেলেরা এসেছিল থমাসকে মারার জন্য এবং তারা তাকে মেরেও ফেলে। তার খাবারের মধ্যে তারা আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল, যার কারণে থমাস আর তার ওয়াইফ সেখানে মারা যায়। অন্যদিকে তার ওয়াইফ মারা যাওয়ার আগে বলে যে তোমাদের ফ্রেন্ডকে যে মেরেছে সে আমার হাজব্যান্ড থমাস নয়, সে হচ্ছে হরিশঙ্কর। এমনকি ওই ছেলেগুলো তাদের ফোনের মধ্যে হরিশঙ্করের পিকচার পর্যন্ত দেখে ফেলে আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপরের দিন থমাস এবং সাহুল যখন সেখানে আসার পরে তারা অনেক কিছু দেখতে পায় এবং হরিশঙ্কর কিছু কিছু এভিডেন্স দেখে বুঝতে পেরেছিল যে এখানে কেউ এসেছিল এবং এটা সুইসাইড ছিল না, এটা মার্ডার ছিল। সে সাহুলকে বলে যে যারা তাকে মারতে এসেছিল তারা হয়তো ছাদের পথ দিয়ে চলে যায়, কারণ সেখানে কিছু শুকনো আম পাতা ঝরে পড়েছিল। এবং সাহুল হরিশঙ্করের কথা মতো সেই জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে এই ঘটনা সে বর্ণনা করেছে। তখন দেখতে পায় যে তার ঘটনার বর্ণনার সাথে সবকিছু মিলে যাচ্ছে, তাই সে বিশ্বাস করে যে এটা কোনো আত্মহত্যা ছিল না, এটা মার্ডার ছিল। অন্যদিকে দেখা যায় হরিশঙ্কর জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের সাথে দেখা করতে গিয়েছে এবং একটা চেন দেখিয়ে বলছে যে এই চেনের মতো আরো 2টা চেন আছে, তুমি কি বলতে পারবে ওগুলো কোথায়? তারপর আমরা দেখতে পারি হরিশঙ্কর সেখান থেকে ওই মলের মেয়েটার কাছে গিয়েছে এবং সেই মেয়েটাকে জিজ্ঞেস করছে যে এই চেনটা তুমি কোথা থেকে পেয়েছো। সেই মেয়েটা বলে যে এই চেনটা আমি ট্রায়াল রুমে পেয়েছিলাম। তখন
হরিশঙ্কর সিসিটিভি ফুটেজ চেক করার পরে দেখতে পারে যে একটা মেয়ে সেখানকার ম্যানেজারের সাথে কথা বলছিল। আসলে ওই চেনটা ওই মেয়েটারই ছিল এবং সেই মলের ওয়ার্কার মেয়েটা সেটাকে কনফার্ম করে। তখন মলের ম্যানেজারকে ডাকানো হয়। হরিশঙ্করকে সেই মলের ম্যানেজার ইনফরমেশন দেয় যে যেই মেয়েটার এই চেইন সেই মূলত আমার আগে থেকে পরিচিত এবং তার সাথে আমি পাবে পার্টি পর্যন্ত করেছি, কিন্তু এখানে আসার পরে সে আমাকে চিনতে অস্বীকার করছিল, তাই আমি তাকে সেটা জিজ্ঞেস করছিলাম। এখানে হরিশঙ্করকে মারার জন্য গাড়ি করে ওই ছেলেরাই এসেছিল যারা থমাসকে মেরেছিল এবং হরিশঙ্কর তাদেরকে দেখে অ্যানাকে চিনে ফেলে যে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছিল। তারপরে তারা সেখানে সিচুয়েশন সেফ না মনে করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি হরিশঙ্কর তার সিনিয়র অফিসারকে বলে যে থমাসকে যারা মেরেছিল তারা মূলত সাইমের ফ্রেন্ড ছিল এবং এইটাই মূলত মেইন এভিডেন্স, কারণ তারা আজকে আমাকে মারতে এসেছিল। তারপরে তার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য ব্যাঙ্গালোর চলে আসে। সেখানে আসার পরে লোকাল পুলিশের কাছ থেকে ইনফরমেশন পায় যে এনা ডিপ পাবে পার্টি করছে এবং তারা সেখানে গিয়ে ওই মেয়ের গাড়ির মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। আর যখনই তারা পাবের মধ্যে যায় এমা বুঝতে পেরে যায় যে তারা তার পেছনে এসেছে এবং সে সেখান থেকে বের হয়ে কোথায় একটা যাওয়ার চেষ্টা করে আর তার ফ্রেন্ডকে ফোন করে। কিন্তু এই চেস করার মধ্যেই একটা পর্যায়ে একটা ট্রাক এসে এমার গাড়িকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দেয় আর সেই স্পটেই মারা যায়। তারপরে হসপিটালে যাওয়ার পরে ডাক্তারকে হরিশঙ্কর বলে যে যদি কোনো মানুষ এই মেয়েটার লাশ দেখতে আসে বা নিতে আসে তাহলে সাথে সাথে যেন তাকে ইনফর্ম করে দেওয়া হয়। ডাক্তার তাকে আশ্বস্ত করে যে সে তাকে ইনফর্ম করবে। তারপরে দেখা যায় যে তার যে ফ্রেন্ডরা ছিল তারা তার লাশটা সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু ডক্টর যখনই ইনফর্ম করতে যাবে তাকে গুরুতরভাবে মেরে আঘাত করে এবং ঘায়েল করে দেয়। যখন হরিশঙ্কর সেখানে এসে পৌঁছায় তখন তাদের মধ্যে একটা জবরদস্ত মারামারি হয়ে যায় এবং সেটা হওয়ার পরে তারা হরিশঙ্করকে পর্যন্ত ঘায়েল করে সেখান থেকে পালিয়ে যায়। এখানে যে ডক্টর রয়েছে তার জ্ঞান ফিরে আসে এবং সে হরিশঙ্করকে বলে যে এই মেয়ে দুইটোকে আমি চিনি এবং তারা আগেই আমার হসপিটালে এসেছিল। আসলে তাদের দুইজনের ড্রাগ অ্যাডিকশন ছিল এবং সেটা ছাড়ানোর জন্যই মূলত তাদের এখানে আনা হয়েছিল। এমনকি তারা বাচ্চাদের পর্যন্ত ড্রাগ দিয়ে অ্যাডিক্টেড বানাতো, তাই জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। অন্যদিকে অ্যান্টনির কাছ থেকে হরিশঙ্কর জানতে পারে যে ওই মেয়েটার নাম হচ্ছে এনা এবং সে তার বন্ধুদের সাথে অ্যারেস্ট হয়েছিল ইন্সপেক্টর জোসেফের কাছে। এখন এটা কিভাবে হয়েছিল সেটা মূলত আমরা ওই কনস্টেবলের কাছ থেকে জানতে পারি। সে বলে যে ওইখানকার বাস কন্ডাক্টর 3 জন মানুষকে দেখে যে তারা ড্রাগের নেশায় আসক্ত হয়ে তারা মূলত সেখানে গন্ডগোল করছিল এবং পুলিশকে কল করে তাদের 3 জনকে হ্যান্ডওভার করে দেওয়া হয়। যখন তাদেরকে ধরে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশকে সাইম বলে যে আমি তোমাদের যত টাকা লাগে দিব, আমাদের এখান থেকে ছেড়ে দাও। তখন জোসেফ বলে যে টাকা যত লাগুক এগুলো তো সব আমি নিয়েই নেব এবং অন্যদিকে সে ওইখানকার মেয়ে অর্থাৎ এনা আর তার বান্ধবীর দিকে খারাপ নজরে তাকাচ্ছিল। যখন এনা তার মুখের মধ্যে থুতু দিয়ে দেয় তখনই গাড়ি থামিয়ে সেই রাস্তার মধ্যে তাদের দুইজনকে অ্যাবিউজ করে আর ধর্ষণ করে। এরপরে থেকেই তারা মূলত এই রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজগুলো করে যাচ্ছিল। তখন হরিশঙ্কর আরো বলে যে তারা মূলত রিভেঞ্জ নেওয়ার জন্য এসব কিছু করেছে আর ভিডিও বানানো শুরু করেছে। সেখানে আবার চন্দ্রবাবুকেও ডেকে আনা হয়। চন্দ্রবাবু বলে যে তুমি কি এই 3 জনের মধ্যে কাউকে চেনো? তখন চন্দ্রবাবু বলে যে এই 3 জনই তো আমার বাসে ছিল, তখন তারা ড্রাগের নেশায় আসক্ত হয়ে মূলত বাসের প্যাসেঞ্জারদের সাথে খারাপ আচরণ করছিল, তাই আমি পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমরা দেখতে পারি যে সেখানে যখন কাহিনী সব খোলাসা হয়ে গিয়েছে সেখানে আমরা আরো জানতে পারি যখন সাহুল হরিশঙ্করের ওয়াইফকে গিয়ে এই 3টা ছবি দেখায় তখন সেই মহিলা বলে যে হ্যাঁ আমি তো এদেরকে চিনি, আমি যে বাসে করে আসছিলাম সেই বাসের মধ্যে ওরা ড্রাগের নেশা করে প্যাসেঞ্জারদের সাথে খারাপ বিহেভ করছিল এবং আমার সাথেও খারাপ বিহেভ করে যখন আমি তাদেরকে বারণ করি, আর সেখানে বাস কন্ডাক্টর তখন তাদেরকে পুলিশের হাতে জব্দ করে দিয়েছিল। তখনই আমরা বুঝতে পারি আসলে তার মায়ের জন্যই তার মেয়ের সাথে এমনটা হয়েছিল। ফার্দার যখন এটা হরিশঙ্কর জানতে পারে সে বলে যে আমার ওয়াইফ সত্যিটা বলো না, তাহলে সে সহ্য করতে পারবে না যে তার জন্য তার মেয়ের জীবন গিয়েছে। চন্দ্রবাবু এখনো বিশ্বাস করতে পারছিল না, আর অন্যদিকে হরিশঙ্কর আর তার টিমের মানুষরা সব ইনভেস্টিগেট করছিল। তারা জানতে পারে যে ওই মেয়েদের ফোনের লোকেশন শেষ দিকে ওই চন্দ্রবাবুর বাসার কাছেই ছিল এবং তারা বুঝতে পারছিল যে তার উপর কোন একটা ডেঞ্জার আসবে। তখন তারা চন্দ্রবাবুর বাড়িতে যায়, কিন্তু সে বাসায় ছিল না, সে কাজের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে চলে গিয়েছে। আর তখনই আমাদের বাস স্ট্যান্ডের সিন দেখানো হয় যেখানে
চন্দ্রবাবুর উপরে হামলা করা হয়েছে এবং তার উপরে ছুরিকাঘাত করা হয়েছে। ওই ছেলেরাই তার উপর ছুরিকাঘাত করেছে এবং সে তখন বুঝতে পারে যে আসলে পুলিশরা সত্য কথাই বলছিল। তখন সেখানে হরিশঙ্করও চলে আসে এবং সে তাদেরকে চেজ করতে থাকে, কিন্তু তাদেরকে ধরতে পারে না। আমাদের গীতাকে দেখানো হয় যে তার বাবার বাড়িতে এসেছে এবং তার বাবা হচ্ছে একজন এক্স আর্মি ম্যান, এবং দেখা যায় যে ওই সব ছেলেরা যারা স্যামের ফ্রেন্ড ছিল তারা তাদের বাসায় কিভাবে যেন ঢুকে পড়েছে এবং ঢুকার পরে তাদের সবাইকে আটক করে হরিশঙ্করকে কল দিয়ে বলছে সে যেন একা আসে। তখন হরিশঙ্কর অ্যান্টনিকে কল দিয়ে বলে যে সিনিয়রকে বলে দিও আমি এই ডিউটির যোগ্য নয়। তখন দেখা যায় যে ওইখানে একটা ছেলে সিগারেট খাচ্ছিল এবং তার বাবা অর্থাৎ গীতার বাবা সেই সুযোগ নিয়ে তার উপর মদের একটা বোতল ছুঁড়ে মারে আর তার পুরো শরীরে আগুন লেগে যায়। আর অন্যদিকে এই সুযোগ নিয়ে সে তার রিভলভারটা বের করে ফেলে আর গীতাকে আর তার বাচ্চাকে বলে এখান থেকে চলে যেতে। অন্যদিকে তাদেরকে ভয় দেখাতে দেখাতে একটা পর্যায়ে দেখা যায় তারা তার উপর আক্রমণ করে বসে আর তাকে মেরে ফেলে। গীতার বাবাকে মারার পরে তারা গীতাকে চেজ করতে থাকে আর অন্যদিকে হরিশঙ্করও আসতে থাকে। পরে দেখা যায় যে তারা গীতাকে ধরে ফেলে এবং গীতার শরীরে চাকু দিয়ে আঘাত করতে থাকে এবং তার মেয়ে এই সুযোগ পেয়ে ভেতরের দিকে দৌড়াতে থাকে। তারা তার পিছে পিছে দৌড়াতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে তারা তার মেয়েকে ধরে মেরেই ফেলবে। এমন সময় আমরা দেখি যে গীতা তার হাজবেন্ড অর্থাৎ হরিশঙ্করকে বলে যে তারা আমাদের মেয়েকে ধরতে গেছে এবং তারা তাকে মেরে ফেলবে। তারপরে হরিশঙ্কর একদম ঠিক ওই টাইমে সেখানে পৌঁছে যায় আর পৌঁছে যাওয়ার পরে তাদের মধ্যে খুব একটা ফাইট হয়। ফাইট হওয়ার পরে হরিশঙ্কর তাকে মেরেই ফেলবে অর্থাৎ ওই ছেলেকে মেরেই ফেলবে। এমন পর্যায়ে সেখানে সাহুল চলে আসে আর পুলিশের টিম চলে আসে। আর এর পরে সিন বর্তমানে ফিরে আসে। একটা নিউজ দেখাচ্ছে যেখানে সাহুল আর হরিশঙ্কর বসে আছে আর নিউজে ওই 4 জন ছেলে মেয়েকে দেখানো হচ্ছে যারা মূলত এই ক্রাইমের পেছনে দায়ী ছিল। আসলে তারা ড্রাগের ওভারডোজের কারণে 4 জন মারা যায়, কিন্তু আসলে মূলত কাহিনী হয়েছিল হরিশঙ্কর তাদেরকে বিষ দিয়ে মেরে ফেলেছিল এবং এই কাহিনীটা শুধু ভেতরে ভেতরে তারাই জানতো। মুভিটা এখানেই শেষ হয়ে যায় এবং হরিশঙ্কর এভাবেই তার মেয়ে এবং বাকি যত মেয়েরা রয়েছে তাদের মৃত্যুর রিভেঞ্জ নিয়ে নেয়। এখন এখানে বিষয়টা খুব সন্দিহান যে এখানে কালপ্রিট কে। তো যাই হোক, সেটা আপনারা ডিসাইড করেন আর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।